আসসালামু আলাইকুম। মেসার্স তালুকদার অ্যান্ড সন্স, পর্ব ৭। লেখিকা ইসরা তারা ইতি। বাংলা দ্বিতীয় পত্র নিয়ে চূড়ান্ত ব্যস্ত ছিল নিসা। সিমিন আর সাউকি চলে গিয়েছে আসরের সময়। ওদের বিদেয় করে সেই যে বই নিয়ে বসেছিল, উঠল এশার ওয়াক্তের আজান দিলে। সাদ আশেপাশে কোথাও নেই। লোকটাকে তখন দেখেছিল ফোনে কারোর সাথে চাকরির ব্যাপারে আলাপ করতে। কি বিনয়ী আর চমৎকার সে ইংরেজি কথোপকথন! এত চমৎকার যোগ্যতা সম্পন্ন মানুষের কি করে অমন কুৎসিত একটি অতীত থাকতে পারে? এদের তিন ভাইয়ের জন্য তার শ্বশুরকে খুবই ভুগতে হয়েছে অতীতে, তাই শ্বশুর মশাইয়ের বর্তমান রাগটা জায়েজ। ভাবতে ভাবতে মন খারাপ হয় নিসার। সিমিনের থেকে ওসব শোনার পর থেকেই বুকটা কেমন ভার ভার লাগছে। যদিও সাদের ব্যাপারে সে সবটাই জানত, তবুও ষোড়শী মন হঠাৎ হঠাৎ মূর্ছা যেতে কতক্ষণ। শত হলেও বয়সটা আবেগের। শঙ্কা শুধুমাত্র একটা ব্যাপারেই, তার দুম করে নেওয়া সিদ্ধান্তটা শেষটা জীবনের কাল হবে না তো? অতীত যেমন হয় হোক, লোকটা এখন যেমন ঠিক তেমন হয়ে থাকবে তো? সরি। এত কিছু ভেবে ভেবে বলতে গেলে একটা উদাসী বিকেল কাটিয়েছে সে। এর মাঝে আরো কিছু মন খারাপের ঘটনা ঘটেছে। বিকেলবেলা সায়রা আর রুম্পা এসেছিল নিসার বাসা খুঁজতে খুঁজতে। ওরা এসে নিসার ভার হওয়া মনটাকে বিষিয়ে তুলেছিল দ্বিগুণ। আলাপচারিতার খণ্ডাংশ। এবার বল, তোর বর তোকে সত্যি আদর করেনি? নিসা মাথা নেড়ে না বলেছে। রুম্পা মুখে হাত চেপে হতভম্ব হবার সুর টেনে বলেছে, এটা কেমন কথা? আদর করবে না? তার কোনো সমস্যা নেই তো? নিসার কান গরম হয়ে উঠেছিল এসব অসভ্য কথায়। এমনিতেও রুম্পা আর সায়রা একটু বেশি পাকনি। বায়োলজি বইয়ের সেই বিশেষ অধ্যায়টি নিয়ে ওদের আলোচনা আর আগ্রহের শেষ নেই। লুকিয়ে লুকিয়ে বাজে গান দেখে বেড়ায় ওরা, নিসা শুনেছিল। তাই ওদের কটাক্ষ অতটা গায়ে না মেখে এড়িয়ে যেতে চেয়েছিল। কিন্তু দুম করে সায়রা বলে উঠল, আমি না একটা কথা শুনেছি রে নিসা, যারা নেশা টেশা করে না, স্পেশালি গাঁজা টেনে বেড়ায়, বাবা টাবা খায়, ওদের ইয়েতে আগ্রহ বেশি থাকার কথা। সাদ ভাইয়ের আসলে সমস্যা নেই তো? নয়তো তোর মতো একটা সুন্দরী মেয়েকে হাতের কাছে পেয়ে একটা চুমুও খাবে না? এটা কেমন মশকরা! নিসা কাঁদো কাঁদো মুখ করে বলেছিল, বাবা কি? আরে ইয়াবা ইয়াবা। ঠোঁট কাটা নষ্ট মেয়ে দুটোকে পারলে দুটো চড় লাগিয়ে দিত নিসা। রিক্ত থাকলে অবশ্য দিয়েই দিত। নিসা অবশ্য জবাব দিয়েছে, ওনার তেমন কোনো দোষ নেই, শুধু সিগারেট খায়। তো সেটা বাদ দেওয়াবি। নেশা পানি ধূমপান ইত্যাদি করলে তো ছেলেদের ইয়েতে আগ্রহ থাকার কথা, কিন্তু তোর বরের নেই। মহা মুশকিল হয়ে যাবে রে নিসামণি। তবে কি এই ধরনের চেইন স্মোকারদের ব্যাপারে সায়েন্স বিতে একটা আর্টিকেল পড়েছি। এরা সঙ্গিনীকে ছোঁয়ার চাইতে চেয়ে দেখতে বেশি পছন্দ করে। সাদ ভাইয়ের ব্যাপারটা তেমন নয় তো? নিসা আর সহ্য করতে না পেরে দুটোকে পড়ার বাহানা দিয়ে বাড়ি থেকে বের করেছে। রীতিমতো তার গা গুলাচ্ছে এখন। পরিশেষে মন বিষণ্ণ হয়েছে। গোটা দুনিয়ার মানুষ জানে লোকটা নেশা পানি নেয়, এই
অপবাদের সাথেও নিসাকে সংসার করতে হবে। ও সব যখন ভাবছিল নিসা ঠিক তখনই দরজায় করাঘাত পড়ল। সাদ ফিরেছে, সাথে এসেছে গ্যাস সিলিন্ডার, চুলা আর একটা 12 কেজির চালের বস্তা। এতক্ষণে ক্রমশ জমা গ্লানি নিসার ফুস করে উবে গেল গম্ভীর চোয়াল দেখে। হাতে যার বাজারের ভর্তি ব্যাগ, গায়ের শার্টটা ঘেমে লেপ্টে আছে শরীরে, ঘাম জমেছে সুদর্শন মুখটাতেও। হাতে যার বাজারের ভর্তি ব্যাগ, গায়ের শার্টটা ঘেমে লেপ্টে আছে শরীরে, ঘাম জমেছে সুদর্শন মুখটাতেও। নিসাকে জানালা ঘেঁষে মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকতে দেখে সাদ বলে, সব ঠিক আছে? নিসা মাথা নাড়ায়। চালের বস্তাটা টেনে নিয়ে সাদ রান্নাঘরে রাখতে রাখতে বলল, একটু বেরুবো আমি, জরুরি কাজ আছে। কি কাজ? কয়টায় ফিরবেন? উদ্বিগ্ন স্বর নিসার। সাদ ঘুরল। রমণীর ছটফটানি চোখে কানে মনে বিঁধেছে তার। নিস্পন্দন চোখে মিনিট খানেক গোল ফর্সা রূপসী মুখটা দেখে নতস্বরে বলল, বেকার লোকদের ব্যস্ততা একটু বেশিই থাকে। বেশ কদিন আগের ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে একটা সালিশে সদরঘাট মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিয়েছিলেন। আমি ঘটনাটির সাথে সম্পৃক্ত। না গেলে ওনাকে অসম্মান করা হবে। তুমি পড়ো, দরজা জানালা আটকে নাও। আমি ছাড়া কেউ আসলে দরজা খুলবে না। বাড়িওয়ালি কাকিকে বলে যাচ্ছি মেইন গেট লক করে দিবে। আর কিছু লাগলে কল করবে। দেরি হবে ফিরতে। খেয়ে নিও খিদে পেলে। একদম সহজ গলায় কথাগুলো শেষ করে সাদ শার্টটা পাল্টে নিয়ে নিজের ঘরের সমস্ত জানালা বন্ধ করে বেরিয়ে যায়। নিসা চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। নেশা পানি করা লোকরা বুঝি এতটা সহজ পুরুষ হয়? সালিশ ছিল মূলত হিন্দু পাড়ার গোপালচন্দ্রের বিরুদ্ধে। পেশাই গোয়ালে। কে বা কারা কাটিয়েছিল গোপাল সদরঘাট এতিমখানায় কে বা কারা রটিয়েছিল গোপাল সদরঘাট এতিমখানার সংলগ্ন মসজিদের বাইরে কৃষ্ণমূর্তি রেখে এসেছে, অথচ কাজটা কয়েকটা টোকাই ছেলের। কোত্থেকে পুরনো ছোট কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেয়ে খেলতে খেলতে ফেলে রেখে গিয়েছে মসজিদ প্রাঙ্গণে। মিউনিসিপ্যালিটির সিসিটিভি ফুটেজ পেতে পেতে ঢের দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে লোকমুখে শুনে গোপালকে ধরতে গিয়েছিল মুসলিম যুব ক্লাবের মেম্বাররা। সাদ সেদিন শোনা মাত্রই নিজে গিয়ে দাঁড়িয়েছিল গোপালের সম্মুখে। সবাইকে শান্ত হতে বললে তারা বলেছিল, তুই তো এই গোপালকেই বাঁচাতে চাইবি। তোদের পরিবারের লোকের হিন্দু প্রীতি আছে, তা তো অজানা নয় এ শহরে। তোর ভাইটা যার ধর্মের বালাই ছিল না এককালে, হিন্দু মেয়ে বিয়ে করার জন্য পাগল ছিল। আর তুই তো হিন্দু বাড়িতেই মানুষ। সুব্রত রায় তো তোর ভাই। একটা মুনাফিক তুই। সর সামনে থেকে। সাদ সরেনি। সাদকে সরানো যায়নি এসব বলে। তার কণ্ঠে সোজাসাপটা জবাব ছিল। গোপাল কাকা এতিমখানায় দুধ দিয়ে আসে মাসে 2 বার। তার গরুর দুধ দিয়ে তো ফিরনি হয় এতিমখানায় মাঝে সাঝে। এই এতগুলো বছর ধরে তাকে চিনি। সিসিটিভি ফুটেজ না দেখে আমি একটুও সরব না ওনার সামনে থেকে। আপনারা পারলে এখান থেকে নিয়ে যান।
আমার পেছন থেকে। মুখ চললেও কেউ সাদের সামনে এগোনোর মতো সাহস করেনি। এই ছেলে খুবই বিপজ্জনক, মাথা এলোমেলো হয়ে গেলে ছাড় দেবে না কাউকে। আইনের দ্বারস্থ হবার সময়টুকু পাওয়া যাবে না। সালিশে সকলের মুখ শুকিয়ে কুঁচকে যায় সিসিটিভি ফুটেজটা দেখে। গত ৮ তারিখে দুধ দিয়ে আসার পরে গোপালকে কখনো এতিমখানার আশেপাশে দেখা যায়নি। দেখা গিয়েছে ওই টোকাই ছেলেগুলোকে কৃষ্ণের ভাঙা মূর্তি হাতে। গোপাল নির্দোষ প্রমাণিত হয়ে ঝরঝর করে কেঁদে ফেলল ইমাম সাহেবের সামনে। ইমাম সাহেব এবার যুব ক্লাবের ছেলেদের দিকে ফিরে তাকিয়ে বলল, সন্দেহের বশে মজলুমকে হেনস্থা খুবই নিন্দনীয় পাপ কাজ। তোমরা সকলে তার কাছে ক্ষমা চেয়ে অজু করতে যাও। আমি উঠব, মুসল্লিরা দলে দলে আসছে। সভা ওখানেই ভাঙে। গোপাল চলে গেলে উৎসুক জনতাও ভিড় কমায়। কেউ ছোটে বাড়ির পথে তো কেউ মসজিদের প্রাঙ্গণে। সাদ দাঁড়িয়ে থাকে স্বস্থানে। পরপর ইমামের সাথে চোখাচোখি হতেই সামান্য হাসল সাদ। ইমাম শফিউদ্দিন উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে সাদকে বলে, শুক্রবার ছাড়া তো মসজিদের আশেপাশে দেখি না। আজই যখন নামাজ আদায় করে যাও, এশার দাওয়াত রইল। সাদের মুখ চোখ হঠাৎ অস্বস্তিতে ছেয়ে যায়। হাত চলে যায় প্যান্টের পকেটের কাছে। সিগারেটের প্যাকেট উঁচু হয়ে আছে সেথায়। ইমাম শফিউদ্দিন ওকে লক্ষ্য করে বলে উঠলেন, নফসের সাথে যুদ্ধটা একটু কঠিন বৈকি, তবে ধৈর্য রাখলে জেতা সম্ভব। তোমার পরিবর্তনে ভীষণ খুশি হয়েছি। শুনেছি বিবাহ করেছ। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। সংযত হয়ে দুনিয়াবি কাজকর্ম করার পাশাপাশি স্ত্রীর প্রতি সদাচরণ করবে। আর তোমার পকেটে যে জিনিসটা আছে সেটা নিয়ে অস্বস্তিতে পড়ার কিছু নেই। চুপচাপ পকেট থেকে সরিয়ে দাও। তুমি যত স্রষ্টার দিকে ঝুঁকবে ওসব দূরে সরবে ধীরে ধীরেই। আজই তোমার পকেটে ওটা আছে বলে তুমি এক কদম আগাবে না, তাহলে তো একই স্থানে দাঁড়িয়ে রইবে সব সময়ের জন্য। সাদ চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভেতরটা কেমন অস্থিরতায় ছেয়ে গিয়েছে ওর। হাতটা কেমন করে জানি কাঁপল। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আমতা আমতা করে বলে, আমার কাছে টুপি নেই, মসজিদে আছে, একটা ব্যবহার করার অনুমতি দেওয়া হলো। বলেই ইমাম শফিউদ্দিন চলে গেলেন ভেতরে। নামাজ আদায়ের পরে মসজিদের সদর দরজায় সাদ দেখা পেল অসীম তালুকদারের। মফস্বলের মান্যগণ্য হিসেবে তার আজকের সালিশে উপস্থিত থাকার কথা থাকলেও আসতে পারেনি পায়ের ব্যথায়। তবে জামায়াত ধরতে এসেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ছেলেকে তখনও দেখেননি তিনি। নামাজ শেষে বাইরে নেমে সোডিয়াম আলোতে যখন জুতা খুঁজছিলেন তখন টের পেলেন কেউ তার পাশে উবু হয়ে বসে এক জোড়া জুতা রাখল তার সম্মুখে। অসীম তালুকদার মেজ ছেলের মুখটা দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। একটা সুন্দর বেটা ছেলের মুখ। তার 3 ছেলের মধ্যে সাদ সবচেয়ে চাপা রঙের হলেও চেহারায় আছে এক অকৃত্রিম সচ্ছলতা। ছোট থেকে ছেলেটা ছিল সোজা সাপটা। সময়ের ব্যবধানে কত কি পাল্টে গেল। ছেলেটা কেমন উগ্রও হলো, পরিবারের ধস নামালো, আবার এখন ব্যস্ত হলো নিজেকে শোধরাতে। তবে ওর চেহারায় এই সচ্ছলতার ছটা সব সময়ের মতো রয়ে গিয়েছে। অসীম চোখ নামিয়ে নিল। সাদ উঠে চুপচাপ চলে গেল বাবার সামনে থেকে। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কথোপকথন, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। বাড়িওয়ালার ঘরে মিউজিক বাজছে, সম্ভবত বাড়িওয়ালার কলেজ পড়ুয়া মেয়ের কাজ।
সম্ভবত এই গানটা তার প্রিয়। খেয়াল করেছে সাদ আজ সারাদিন বেজেছে। সাদ গিয়ে শুরুতেই বাড়িওয়ালা দরজায় নক করলো। বাড়িওয়ালা আন্টি দরজা খুলে ভয়ে ভয়ে বলল, কি বাবা? সাদ ভদ্র গলায় বলল, আন্টি সাউন্ডটা একটু কমিয়ে, কদিন গান শুনলে ভালো হতো, ওর টেস্ট চলছে, বুঝতেই পারছেন। আন্টি তৎক্ষণাৎ মাথা নাড়ায়, সাথে সাথে মিউজিক বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরে সাদ আজ অদ্ভুত মস্তিষ্ক প্রশান্তির একটি দৃশ্য দেখলো মেঝেতে পাতা তোশকে নিসা এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে, বইটা পড়ে আছে গায়ের উপর। খাবার ঢাকা দিয়ে রাখা ছিল। নিসা খেয়ে তরকারি গরম করে সাদের জন্য বেড়ে রেখে ঘুমিয়েছে। সাদ আর ডাকলো না ওকে। হাত মুখ ধুয়ে চুপচাপ নিজেও খেয়ে শুতে যাবে তার আগে তার নাম্বারে একটা কল এলো। তাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে আগামীকাল। ব্যাপারটাতে নির্লিপ্ত সাদ। কথা বলে কল কেটে শুয়ে পড়ে। নিসার গা থেকে বইটা সরাতে গিয়ে হঠাৎ চোখ আটকায় সুঢল দেহ ভাজে। সাদ খুব সহজ চোখেই তাকিয়ে দেখে সেসব খানিক সময়। অতঃপর দেখে নিসার ঘুমন্ত মুখটা। পরপর বালিশে মাথা রেখে শুয়ে পড়ে, দু চোখের উপর হাত রেখে। বলে, আমাকে এভাবে ক্ষণে ক্ষণে লাই দিও না নিসামণি, একটু সময় নাও, আমাকেও দাও। রিমা বোনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। এখন সে শান্ত, ঠিক খরস্রোতা নদীর মতো। রাতুল খালামণিকে দেখে ঝাঁপিয়ে পড়ল কোলে। আদুরে ব্যক্তিটার দুই গাল চুমিয়ে ঘরময় চোখ বুলিয়ে নিসা নিচু স্বরে বলল, দুলাভাই কোথায়? রিমা কথা না বলে নিসার বইপত্রের ব্যাগ, ওর সমস্ত জামাকাপড়ের ব্যাগ টেনে এনে ঘরের মেঝেতে রেখে থমথমে গলায় বলে, সব কিছু দেখে শুনে নিয়ে যা। নিসা রাতুলকে কোল থেকে নামিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে মৃদু আওয়াজে বলে, মাফ করে দাও না আপু, অন্যায় করেছি। তো মানলি অন্যায় করেছিস? অন্যায় তো করেছিসই, তবে নিজের সাথে। এই ছেলেকে তুই কোন বিচারে বেছে নিলি নিসা? মানে তোদের প্রেম ছিল? নিসা মাথা নাড়ায়। রিমা রাগে হেসে ওঠে, তবে আমরা দুজনকে পছন্দ করতাম। পছন্দ? তোর মোহে পড়েছে ওই নেশাখোরটা। দুদিন মজা লুটে নেশা কেটে গেলেই তুই এর আসল রূপ দেখবি। এই পুরুষ মানুষ হচ্ছে একটা অমানুষ। মোহ কেটে লালসা মিটে গেলে এরা পায়ে ফেলে দেয়। নিসা মাথা নুয়ে রেখেছে। রিমা বলে যেতে থাকে, নিজের বড় বোনকে দেখেও কিছু শিখলি না? রূপকথার রাজ্যে বিচরণ করছিস না তুই? শোন, দুদিন বাদে আবার যখন এই ছেলেকে নিজে গিয়ে থানা থেকে ছাড়াতে হবে, তখন টনক নড়বে তোর। কোথাও একটা খুন খারাপি করে এসে তোর সাথে দিব্যি শোবে, তখন বুঝবি রূপকথা কত প্রকার ও কি কি। আমি কিছু বলবো না। যখন নেশা পানি খেতে বারণ করায় তোকে দুমদাম মারবে, তখন বুঝবি বাস্তবতা কি। যখন ওই ভ্যাগাবন্ডের কামাই করতে না পারার অযোগ্যতা নিয়ে তুই কথা শোনাবি, তারপর যখন ওর মেল ইগো হার্ট হবে, তোর গালে চড় পড়বে ঠাস ঠাস, তখন বুঝবি বাস্তবতা কি। বাস্তবতা বুঝে কি হবে আপু? বাস্তবতা তো তুমি বুঝেছো। তো বাস্তবতা থেকে বেরোতে পেরেছো তুমি? সে তো আমার একটা বাচ্চা আছে বলে। রাতুলের কথা ভাববো না? নিসা শ্বাস ফেলে বলল, উনি অমনটা নয় আপু, ওনার চোখ দেখে বুঝতাম আমি। কচু বুঝতিস তুই। এই ছেলেগুলো শুরুতে অকৃত্রিম আগ্রহ নিয়ে তোর দ্বারস্থ হবে,
তারপর যখন তোর অসহায়ত্ব পেয়ে যাবে, তোর দুর্বলতা পেয়ে যাবে, তোর শরীর পেয়ে যাবে, তখন তোকে টেকেন ফর গ্রান্টেড করবে। এটা বুঝিস কি? ছোট লোকের চূড়ান্ত দেখাবে তোকে। তোর দুলাভাইকে দেখিস না? আর এমনিতেও তোর মা বাবার হাত নেই তোর মাথায়, আরও পেয়ে বসবে। তুই সময় নে, দেখবি মাত্র 2 দিন পরেই থানায় তোর ডাক পড়লো বলে। তোর গুণধর স্বামীর কেচ্ছা কাহিনী তো এখনো ভাসছে বাতাসে বাতাসে। নিশা তখন আর নিজেকে আটকাতে পারেনি, কেঁদে ফেলেছে। বোনকে আর কিছু না বলে বইপত্র নিয়ে উঠে পড়েছে রিকশায়। সাদ ইন্টারভিউয়ের জন্য তৈরি হচ্ছিল তখন। যেতে হবে বরিশাল। সাদা শার্টের উপর টাই বেঁধে নিচ্ছিল অত্যন্ত দক্ষ হাতে। এসব ইউটিউব দেখে শিখেছে সাদ, নইলে ওর বেশভূষা কখনো এমন ভদ্র সভ্য ছিলই না, ছিল বখাটে গুন্ডাদের মতো। দরজা দিয়ে নিশা হুড়মুড়িয়ে ঢুকতেই যখন ঢুকলো, একটা ধাক্কার মতো খেলো সাদ। নিশা অতর্কিতে এসে ওর সম্মুখে দাঁড়িয়ে পড়ল, ভেজা চোখ মুছে নিয়েছে। সাদ কিছু বলতে যাবে তার আগে ধরা গলায় তবে মেজাজ দেখিয়ে বলে উঠল, একটা সত্যি কথা বলবেন কি? অবাকের সুরে সাদ জানতে চাইল, আপনি সত্যিই ভালো হয়ে গেছেন তো? অদৃষ্টে তাকিয়ে আছে সাদ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদ। পরপর বেশ ভেবেচিন্তে উত্তর দিল, ঠিক কোন ধরনের ভালো হবার কথা বলছো নিশা মণি? আমি আদেও জানি না ভালো হয়েছে কিনা, তবে চেষ্টা করি, যাই করি না কেন তাতে যেন কারো ক্ষতি না হয়। এটাকে কি ভালো হওয়া বলে? বললে ভালো হয়েছি, নয়তো নয়। নিশা মুখ ঘুরিয়ে আবার কান্না আটকাতে চায়, ঠোঁট চেপে বলে, চাকরি পেতে কত দেরি আপনার? আল্লাহ চাইলে আজকের ইন্টারভিউতে হয়ে যেতে পারে। নিশা শ্বাস টেনে কান্না দমিয়ে বলে, গুড নিউজ নিয়ে ফিরবেন। আমি পছন্দ করব না বেকার স্বামী, কিন্তু বেকার ছেলেকেই তুমি বিয়ে করেছো, ভুলে যেও না। সাদ মেয়েটির অগোছালো আচরণে মনে মনে হেসে জবাব দেয়। নিশা ঠোঁট ফুলিয়ে নাকি সুরে বলে, তো পুরুষ কি বিয়ের পরেও বসে থাকবে নাকি? উপার্জন করবে না? বেকার ছেলে বিয়ে করেও বেকার থাকে নাকি? বউয়ের খরচ তুলবে কে? তো সেজন্যই তো যাচ্ছি। এত কথা কেন? নিশা দমে যায়, সামলে নেয় নিজেকে। সে এতটা বাজে আচরণ করতে পারে না। নিজেকে শান্ত করে এবার চোখ তুলে দেখে সাদকে। গায়ে সাদা শার্টটা আটসাট হয়ে আছে শক্ত চওড়া শরীরে। এত সুন্দর এই পুরুষটি। নিশা ওসব দেখে ঢোক গেলে পরপর চোখ নামিয়ে ঘুরে দাঁড়িয়ে ও বাড়ি থেকে আনা জিনিসপত্রগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সাদ অদ্ভুত চোখে দেখতে থাকে মেয়েটিকে। আচরণে একটু শাসন রয়েছে। অদ্ভুত লাগছে সাদের তাকে। একটা হাঁটুর বয়সী মেয়ে যে কিনা তার বউ, সে শাসন করছে, এটাও বাস্তবতা। ছোট ছেলেকে দেখা মাত্র অসীম তালুকদার ধমকানোর সুরে কৈফিয়ত চান, কি ব্যাপার, আজ দোকানে বসবে না? এত বেলা হয়ে গেল। সাউকি মাথা নুইয়ে ইতস্তত করছিল বাবার সামনে। আব্বু, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ ছিল তাই, আর আজ বেশি কাস্টমারও নেই। আমি এক্ষুনি যাচ্ছি। কাস্টমার নেই এখানে দাঁড়িয়েই বুঝে গেলে? কল করেছিলাম আরফানকে, যাচ্ছি এক্ষুনি। বিড়বিড়িয়ে বলেই এক প্রকার পালিয়ে যাওয়ার ভঙ্গিতে সাউকি চলে গেল। অসীম তালুকদার কপাল কুঁচকে তাকিয়ে রইলেন ওর প্রস্থানের দিকে। পাশ থেকে শাহনাজ বলে উঠলেন, ছেলেটা নিজের তরফ থেকে সর্বোচ্চ করছে আপনার মন পেতে। আপনি একটু নরম হন না কেন? নরম হয়ে একজনকে রিহাব না পাঠিয়ে, বিদেশে ওর চাচার কাছে না পাঠিয়ে কাছে রেখে দিয়েছিলাম। ফলাফল একটা অপরিণত মেয়েকে বিয়ে করে পুতুল বউ খেলা খেলছে, অথচ পকেটে নেই 2 টাকা। লজ্জা নেই?
তার কি দেমাগ, বলে কিনা সে দোকানদারি করবে না, সে তার ভালো মার্কস দেখিয়ে চাকরি আনবে। আমিও দেখি কে চাকরি দেয়। নামের পাশে তো দাগি আসামির দাগ লেগে আছে। আর তোমার এই ছোট ছেলে, বুঝেছ আমি কোনো খবর রাখি না, এখনো বন্ধু বান্ধবদের সঙ্গ দেয়, লুকিয়ে লুকিয়ে তাদের টাকা পয়সা ধার দেয়। শাহনাজের স্বামীর সাথে তর্ক না বাড়ানোর পরিকল্পনা করে মন দিতে চাইল হাতের নকশি কাঁথাতে। তা এক কাজ করবেন, সাউকিকে বিয়ে করিয়ে দেন। পাগল হয়েছ? কেবল ফাইনাল ইয়ারে, তার ওপর ওকে কে বিয়ে করবে? বোধ নেই, বুদ্ধি নেই। আপনি ছেলেদের সারাক্ষণ পচিয়ে বেড়ান, অথচ একজন চমৎকার সংসার করে যাচ্ছে। সাদের 3 দিনের সংসারের কথা সিমিনের থেকে জেনে নেবেন, কতটা দায়িত্বশীল বর তিনি। আর আপনি তো খুব ভালো করেই মানেন, বউ এলে ছেলে মানুষ শুধরে যায়। শাহেদের বিয়েটা তো এই আশাতেই দিয়েছিলেন, আপনার আশানুরূপ ফল তো ঠিকই পেয়েছেন। বড় বৌমা কেমন শাহেদকে নিজের করেছে, শুধরেছে। পুরুষ মানুষের একটু আধটু দোষ বউয়ের আঁচলের নিচে গেলে এমনিতেই শুধরে যায়। আর ওই নিশা মেয়েটা খুবই ছোট, বড় বৌমার মতো বুদ্ধি বিবেচনা বোধ নেই। তবে ও কিছু না করলেও আপনার মেজো ছেলে এমনি তার টানে এখন থেকে সোজা পথে হাঁটবে। মিলিয়ে নিয়েন। মেয়েটার মুখটা বড্ড মায়া ভরা, সেজন্যই বলছিলাম সাউকিকেও কোনো মেয়ে দেখে বিয়ে করিয়ে দেন। আপনার বন্ধুদের আদরের কোনো মেয়ে নয়, বরং মধ্যবিত্ত পরিবারের সংগ্রামী কোনো মেয়ে। সাউকির সাথে অমন মেয়ে যায়। অসীম তালুকদারের কপালের রেখা ক্রমশ বিলীন হলো শাহনাজের কথায়। পরপর শান্ত গলায় বলল, দেখছি কি করা যায়। তবে তোমার মেজো ছেলের খবর কি? শুনলাম বরিশাল গিয়েছে ইন্টারভিউ দিতে, তাও আবার সানভীরের সংস্থায়। সেই তো আত্মীয়দের সুপারিশ নিতে হচ্ছে ওকে, এ আবার কেমন যোগ্যতা? শাহনাজ এবার একটু বিরক্ত গলায় বলতে লাগলেন, ঠিক তাই, এভাবেই বেহুদা পরিশ্রম দিচ্ছে এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে। সেজন্যই তো অনুরোধ করি আপনাকে, বাড়িতে না জায়গা দিন, অন্তত ব্যবসায় 3 ভাইয়ের ভাগ তাদের বুঝিয়ে দিন। মালিকের ছেলে হয়ে কেউ চায় এভাবে দোকানদারি করতে? সবাই কি সাউকি? অসীম তালুকদার ঘন ঘন মাথা নাড়লেন এবার। অসম্ভব শানু, এটা আমার জীবদ্দশায় হবে না। তোমার ওই 3 পুত্রের হাতে আমি তিল তিল করে সৎ পরিশ্রমে গড়া এই সাম্রাজ্য দিয়ে অচিরেই তাতে ধস নামাতে চাই না। আমি জীবদ্দশায় মালিকানা দেব না কাউকে লিখে, কখনোই না। আগে দেখি ওনারা কতটা যোগ্য। ডক্টরস কেয়ার মোড়ের রাস্তায় ভিড় করেছে স্কুল পড়ুয়া ছাত্ররা। লাল রঙের R15টা ছিটকে পড়ে আছে অদূরেই। বাইকটির মিরর ভেঙেছে, পুরোপুরি বিধ্বস্ত অবস্থা। 5 মিনিট আগে এখানে মোটামুটি ধরনের একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। আরোহী ওপাশে ছিটকে পড়ে হাত পা ছিলে মূর্ছা যাওয়ার জোগাড়। রাস্তার শানিত পিচ একদম বিঁধে গিয়েছে হাতের কনুই, পায়ের গোড়ালি ও হাঁটুতে। বেকায়দায় পড়েছিল যদিও, হেলমেট থাকায় মাথাটা বেঁচেছে। আরোহীর নাম সাউকি তালুকদার। বেচারা পুরুষ মানুষ বিধায় পারছিল না চেঁচিয়ে কাঁদতে। দাঁতে দাঁত চেপে শুধু কুকুরটার দিকে তাকিয়ে রইল, যাকে বাঁচাতে গিয়ে ওর এই হাল হলো। কুকুরটা অদূরে দাঁড়িয়ে লেজ নাড়ছে আর মুখ থেকে আওয়াজ বের করছে। আজ সকাল থেকে সাউকির দিন ভালো যাচ্ছে না। বাংলাদেশ হারলো, তার এক্সামের রুটিন দিয়ে দিল, তার ওপর এখন এই অ্যাক্সিডেন্ট। জীবনের ওপর আজকের দিনের মতো হতাশ সাউকি। আশেপাশের দোকান থেকে পরিচিত
লোকজন যখন ছুটে এসে ধরলো ওকে, ও যন্ত্রণাটুকু গিলে নিয়ে বলল, ভালো হয়েছে যা হয়েছে, হাসপাতালে রেখে আসেন, ভীষণ বোরিং লাগছে সবকিছু, কটা দিন ওখানে থেকে আসি, অন্তত শুয়ে শুয়ে খেলা তো দেখতে পারবো। মূর্ছনা ছুটতে ছুটতে নিচে নামলো হেড ম্যামের ডাকে। সিস্টার রিদির পরিবর্তে ইমার্জেন্সি ওয়ার্ডে থাকতে হবে তাকে আজ। মন্টু ভাইও নেই, মেল আর ফিমেল উভয় দলকেই সামলাতে হবে এক হাতে। বিরক্ত মূর্ছনা, তাকে ইচ্ছে করে হেনস্থা করতে মেডিসিন ওয়ার্ড থেকে সরাসরি এখানে শিফট করা হয়েছে, কিছুই করার নেই হাতে। এসব সহ্য করতে হবে আরও একটা বছর। মূর্ছনার সাথে সুপ্তি যাচ্ছে ছুটে। ওয়ার্ড থেকে জবরুল বেরিয়ে এসে তাড়া দেয় দুজনকে। বেশ কয়েকজন আছে পেশেন্ট। ডাক্তার মেহেদি হাসান মেজাজ খিচিয়ে আছেন তোমার উপর, এত দেরি কেন? আর সব নার্স কই? থার্ড ইয়ার থেকে তোমাকেই ধরে আনা হয় কেন? তুমি কি একদম পণ্ডিত হয়ে গেলে? মূর্ছনা জবরুলের কথা এড়িয়ে শান্ত তবে শক্ত গলায় বলে, এক এক করে ধরবো, কোনো স্বজনপ্রীতি হবে না, আগে বাচ্চা তারপর বাকিরা। ভেতরের কক্ষে পা রেখেই থমকায় মূর্ছনা। সবগুলো পুরুষ লোক, মহিলা কিংবা শিশু নেই। ওপাশে বসে ডাক্তার মেহেদি হাসান তিরিক্ষি মেজাজে বললেন, এই একটু ওনাদের দেখো। মূর্ছনা এক পলক সুপ্তির দিকে চেয়ে এগিয়ে যায় সামনে। জবরুলকে বলে, গ্লাভস আর মেডিসিন নিয়ে আসুন। গ্লাভস রিজার্ভে নেই তো? ওনাদের বলেন বাইরে থেকে যার যারটা নিয়ে আসতে কিনে। সাউকি তাকিয়ে আছে, বাম হাত দিয়ে ডান হাতের কনুই চেপে বসেছিল সে। ওর দুই পাশে দুজন বন্ধু। বাড়িতে ফোন করে একথা জানানোর সাহস তার হয়নি। যন্ত্রণা কাতর মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল সেদিনের সেই ইল টেম্পার্ড মেয়েটিকে, যে ট্রিটমেন্ট দিতে ব্যস্ত এক মুরব্বির পায়ে। কিছুটা ঝুঁকে দুই হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে দিয়ে নরম সুরে জানতে চাইছে, ব্যথা করছে চাচা? একটু সহ্য করে নিন, আমাকে ওষুধটা লাগাতে হবে তো। কাটলো কিভাবে এত? কণ্ঠে অকৃত্রিম মমতা মিশে আছে, সেদিনের মতো কর্কশ নয়। সাউকি নিজের হাতের যন্ত্রণা ভুলে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওকে। মূর্ছনা এবার সাউকির দিকে ফিরে খুব সহজ ভঙ্গিতে এগিয়ে এলো। ছেলেটিকে সে চিনতে পেরেছে। এই বয়সী ছেলে ঠিক কিভাবে বাইক চালায় তা মূর্ছনা জানে। চুপচাপ শ্বাস ফেলে বলল, হাতটা এগিয়ে দিন। আর কোথায় কোথায় ছিলেছে? বলেই ক্ষতটা ধরতে নিল মূর্ছনা। আউচ শব্দ করে হাতটা পিছিয়ে নিল সাউকি। মূর্ছনা তবুও ধরে রেখে জবরুলের দিকে তাকিয়ে বলল, কি হলো? গ্লাভস আর মেডিসিন নিয়ে আসুন, 6 নাম্বার রুমে আছে। জবরুল থমথমে মুখ নিয়ে চলে যেতেই সুপ্তি পাশ থেকে ফিসফিসিয়ে বলল, ঠিক এ কারণেই তুই সবার চক্ষুশূল হয়ে যাস মূর্ছনা। জবরুল ভাই যখন বলেছেন রিজার্ভে নেই তার মানে নেই, এটা বুঝিস না? এত বেশি বুঝিস কেন? মৃদু শ্বাস ফেলল মূর্ছনা, মিনমিনে স্বরে বলল, জানি না এত কেন বেশি বুঝি আমি। সাউকি স্থির দৃষ্টিতে দেখেই চলেছিল মেয়েটাকে। নাম মূর্ছনা, কিন্তু কিসের মূর্ছনা? সুরের মূর্ছনা নাকি বেশি বুঝে তর্কের মূর্ছনা? তবে নামটা ভীষণ সুন্দর। গ্লাভস আর ওষুধ এলে মূর্ছনা সাউকির ট্রিটমেন্ট করিয়ে দিতে দিতে আরও বার কয়েক তাকায়। ফর্সা ছেলেটা যন্ত্রণায় কাতর, মুখটা ক্রমশ লাল নীল সবুজ হচ্ছে, একদম গিরগিটির মতো রং বদলাচ্ছে। হাসি চেপে রেখে মূর্ছনা নরম গলায় বলে, পায়ের গোড়ালিটা একটু উঁচু করে ধরুন, ভয় পাবেন না, আমি আস্তে ধরব। বলে মূর্ছনা সাউকির পায়ের কাছে যেই না হাত বাড়াবে অমনি সাউকি আঁতকে উঠে বলল, এই কি করছেন? কি? আপনার ট্রিটমেন্ট করছি, অবাকের সুরে বলে মূর্ছনা। সাউকি বলে, পায়ে হাত দিচ্ছেন কেন? তো আমি কিভাবে ট্রিটমেন্ট করব?
ওই লোকটাকে বলুন, উনি এগুলো পারেন না, আপনি ব্যথা পাবেন। সাউকির গাল দুটো এবার যন্ত্রণায় নয় লজ্জায় লাল নীল হয়। কোনো তরুণী তার পা ছুঁয়ে দেবে ট্রিটমেন্টের নামে, এটা সাউকির হজম হবে কি করে? মূর্ছনা বেশ বিরক্ত হলেও চট করে তার সব বিরক্তি নাই হয়ে যায় লোকটার নত চোখ দেখে। ঠোঁটে আপনা আপনি চলে আসে অস্পষ্ট হাসি। ওর জীবনে এমন লাজুক তরুণ সচরাচর দেখে নাই, বরং নার্সরা সেবার নামে হাতের ওপর হাত রেখে সুই দিলে তারা খুশি হয়। চুপচাপ পিছিয়ে গেল মূর্ছনা। জবরুলের দিকে তাকিয়ে ভদ্রমতন বলল, আমি যেভাবে বলে দেব সেভাবে ক্লিন করবেন, ওষুধ লাগাবেন, ইঞ্জেকশনটা দিন আগে। সাউকি চোখ তুলে তেরসা নজরে মূর্ছনার দিকে এক পলক তাকায়। মূর্ছনা তৎক্ষণাৎ চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। কক্ষের চারিপাশে জন বিশেকের মতো ভদ্র সভ্য দেখতে তরুণ বসে আছে, ঠিক সাদের মতো সাদা শার্ট আর ফরমাল বেশে, হাতে প্রত্যেকের একটি করে ফাইল। দু চোখ ভরা অস্থির চাহনি আর মুখে বিরাজমান উদ্বিগ্নতা। তাদের পালা কখন আসবে? সাদ চোখ তুলে এক পলক দেখল সকলকে। তার মাঝে তেমন কোনো অস্থিরতা দুশ্চিন্তা কাজ করছে না, যদিও সে মনে করে চাকরিটা পেয়ে যাবে, কিন্তু না পেলেও ক্ষতি নেই। আবার আর এক জায়গায় আবেদন করার মতন নির্লজ্জ ধৈর্য তার আছে। এই জীবনে সাদ চূড়ান্ত ধৈর্য নিয়ে পা রেখেছে। অন্ধকার থেকে আলোতে পা রাখার সাথে সাথে সকল ধরনের হতাশাকে পিছে ছাড়িয়ে এসেছে। হাত ঘড়িতে সময় দেখল সাদ, সকাল 11:32। বরগুনা থেকে রওনা দিয়েছিল ভোর 7:30টায়। এর মাঝে নিসার সাথে কথা হয়নি। আজ তার পরীক্ষা নেই। সাদের পালা আসতে এখনো সম্ভবত দেরি। নিসাকে কল করবে ভেবে উঠে একবার এক কর্নারে চলে গেল, ফোন হাতে। 3বার রিং বাজতেই নিসা কলটা রিসিভ করে নিচু গলায় বলে, বলুন পৌঁছেছেন? হ্যাঁ, তুমি কি করছো? সিম বাজছি, রান্না করব। কথা খুঁজে পাচ্ছে না সাদ। কিছুক্ষণ ভেবে বলল, সিমিন তরকারি নিয়ে যাবে দুপুরে, ওসব রান্না করতে হবে না, পড়া থাকলে বই হাতে নাও। নিসার নীরব। সাদ বলে, ফিরতে খুব সম্ভবত রাত হবে। সিমিনকে বলেছি ততক্ষণ তোমার কাছে থাকতে, কিছু কিনতে হলে ওকে নিয়ে বেরিয়ে কিনে মাগরিবের আগেই ঘরে ঢুকো। জি আচ্ছা। চট করে কল কেটে দেয় সাদ। ওপাশে তার ডাক পড়েছে ইন্টারভিউ বোর্ডে। এই সংস্থার পরিচালক একজন অবসরপ্রাপ্ত এয়ারফোর্সের উইং কমান্ডার সানভীর তালুকদার, অসীম তালুকদারের চাচাতো ভাইয়ের ছেলে। সাদকে দেখেই কালো ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ দুটো দিয়ে হাসলেন, ভারী স্বরে বললেন, এসো। সাদ ঢুকে সালাম দিল বিনয়ী ভঙ্গিতে। সানভীর ওকে বসতে বললে বসে হাতের ফাইলটা টেবিলে রাখলো। এনেছো সব? জি ভাইয়া। সাদ খানিক বাদে আমতা আমতা করে বলল, ভাইয়া আমি চাচ্ছিলাম কর্তৃপক্ষ আমার ইন্টারভিউ নিক। হাসলো সানভীর, এত কনফিডেন্ট টিকতে পারবে? না টিকলেও নিজের তৃপ্তির জন্য। সাদের সোজাসাপটা জবাব শুনে সানভীর বেশ গম্ভীর ভঙ্গিতে কাগজপত্রগুলোতে চোখ বুলিয়ে নেয়। পরপর সাদকে বলে, স্বজনপ্রীতি আমি এমনিতেও করতাম না, তোমার যথেষ্ট যোগ্যতা আছে সাদ, তবে এই সংস্থায় চাকরির ক্ষেত্রে একটা ক্লিন ইমেজ। তবে আমি আগেই বাদ, হালকা গলায় বলে ওঠে সাদ। সানভীর হেসে ফেলে, না এখনো তোমাকে ফলাফল জানাইনি। যাও ভেতরে, আমার ম্যানেজমেন্টের সবাই রয়েছে, ইন্টারভিউ দিয়ে আমার বাসায় চলো, খাবে? দুঃখিত ভাইয়া, পরে কখনো, বড় ভাইয়ার বাসায় যাব আমি এখন। ওহ শাহেদ, হ্যাঁ সময় করে আমিও যাব একদিন। মেসেঞ্জারে প্রায়শই কথা হয়, ওয়াইফ নিয়ে বেলস পার্ক ঘুরতে দেখেছি গত মাসে। শাহেদ ভুরু কুঞ্চিত
সাদের ভুরু কুঞ্চিত হয় কথাটি শুনে। ভাবি তো গত মাসে বরিশাল আসেইনি। কথাটা গভীর করে ভাবার আগেই তাকে ফাইল সহ ম্যানেজমেন্টের বোর্ডে পাঠিয়ে দিল সানভীর তালুকদার। ইন্টারভিউ বেশ স্বতঃস্ফূর্তভাবে দিয়েও ভাবলেশহীন সাদ। অফিস থেকে বেরুতে বেরুতে 1টা বেজেছে। শাহেদের বাসায় যাওয়ার পথেই ভেবে নিয়েছে চাকরিটা ও পাচ্ছে না। বাড়িতে গিয়ে আবার খুঁজতে হবে বিজ্ঞাপন। নিজের অপরিষ্কার অতীত নিয়ে বেসরকারি কোনো সংস্থায় চাকরি পাওয়া যেতে পারে, সেটা খুঁজে বের করতে হবে। চাকরি তাকে খুঁজে পেতেই হবে। 3 দিনের বিয়েতেই ছোটখাটো বউটা সকালে বেকার স্বামীর প্রতি যেই রূপটা দেখালো, অনতিবিলম্বে চাকরি না পেলে এই মেয়ে থাকবে তার সাথে, ভাবতে ভাবতে এক দফা হেসে নেয় সাদ। শাহেদ ছোট ভাই আসবে বলে রাজ্যের বাজার করে নাফিয়াকে দিয়ে রান্না করালো। ভাইয়ের সাথে আধা ঘন্টার মতো সময় কাটাতে পেরেছে, তারপর চলে গিয়েছে কোচিংয়ে। সাদ বিকালে বেরিয়ে পপুলারে গিয়েছিল শাহনাজের কিছু মেডিকেল রিপোর্ট নিয়ে বিশেষজ্ঞের সাথে আলাপ করতে। প্রতি মাসে শাহনাজ একবার করে এসে দেখিয়ে যান ডক্টর। এবার রিপোর্ট নিয়ে সাদকে পাঠালেন। পপুলার থেকে বেরুতে বেরুতে রাত 8টা প্রায়। শাহেদের বাসায় গিয়ে সাদ নাফিয়াকে বলল, যাবে না বরগুনা? রেডি হওনি কেন? লজ্জায় লাল লাল হয়ে নাফিয়া হেসে মাথা নাড়ায়, বলে 2 দিন থেকে যাব, তারপর আবার সামনের মাসের 15 তারিখ আসবো। সাদ কপাল কুঁচকে ভাবিকে মিনিটখানেক দেখে হঠাৎ বলে ওঠে, তো এখানে থেকে গেলেই পারো ভাইয়ার কাছে। আর আম্মা আব্বার কাছে তোমার বউকে পাঠাবে নাকি? সিমিন আছে বাড়িতে, বুয়া আছে, তোমার ওখানে থাকার তো প্রয়োজন নেই। আব্বা আম্মার সঙ্গ বেশি ভালো লাগে আমার, বাবা মাকে পাইনি তো কখনো। ওখানে কেমন শান্তি শান্তি লাগে ওই তালুকদার ম্যানশনে, যেখানে আমি জীবনের প্রথম একটি পরিবার পেয়েছি। বাবা মা, তোমাদের মতো ভাই, সিমিনের মতো বোন, আর শাহেদের মতো স্বামী। জানো, আমার না জীবনে জমিয়ে সংসার করার খুব স্বাদ, তাই তো চাকরিও করতে মন চায় না। আর তাছাড়া তোমার ভাইয়ের সাথে সবসময় তো থাকি ফোন কলে। বলতে বলতে বাচ্চাদের মতো খিলখিল করে হেসে দেয় নাফিয়া। সাদ ভাবিকে মুগ্ধ চোখে মিনিটখানেক দেখে সহজ গলায় বলল, আমার বউকেও তোমার মতো একটু মিশুক বানিও তো ভাবি। কেন, ও অমিশুক নাকি? বলতে পারি না, তবে একটু জাদরেল টাইপের মনে হলো। অথচ এই মেয়ের মুখ দেখে আমি একে অবলা নরম কোমল ভেবেছিলাম। আজ সকালে সে কি শাসন! আকার ইঙ্গিতে বলল, বেকার স্বামীকে পছন্দ করবে না সে। নাফিয়া হাসতে থাকে খিলখিলিয়ে, বলে, ঠিক হয়েছে, এমন কাউকেই দরকার ছিল তোমার। সাদ হেসে ফ্ল্যাট থেকে বের হয়ে বাইকে চেপে বসে। শরীরটা আজকের মতো ক্লান্ত, জার্নি করতে মন চাচ্ছে না একদমই। তবুও বাইকের স্পিড অনেকটা বাড়িয়ে দিয়ে ছোটে বরগুনার পথে। নিসার সাথে সিমিন ছিল সারা বিকেল সারা সন্ধ্যা। নিসা পড়েছে, সিমিন গল্প লিখেছে। রাতে দুজন ভাত খাওয়ার পরে সিমিন বলল, ভাইয়া এখনো আসছে না? আমি বাসায় যাব কখন? নিসা হাতে এঁটো থালা নিয়ে রান্নাঘরের সিঙ্কের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। চিন্তিত মুখে দেখল বেশ কিছুক্ষণ। ও ভাবছে সত্যি সন্ধ্যার পর থেকে আর কথা হয়নি, এখন ফোন বন্ধ। কি হতে পারে? লোকটার হাত ধুয়ে এসে নিসা বলে, একটু বড় ভাবির কাছে কল করবে আপু? আরে করেছিলাম, ভাবি 2 দিন পরে আসবে। মেজো ভাইয়া নাকি ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়েছে বহু আগে, এখন তো এসে পড়ার কথা। নিসা উদ্বিগ্ন ভঙ্গিতে বসে থাকে, হাতের বাটন সেটের দিকে তাকিয়ে। পড়ায় মন বসছে না। সিমিন ওর মুখটা দেখে সামান্য হেসে পাশে এসে বসে বলল, আরে এত টেনশন নিও না তো, বগুড়া থেকে বরিশাল কম দূর নাকি, এসে পড়বে। ওর উৎকণ্ঠা আরও বাড়াতে ঠিক তখনই একটা কল এলো ফোনে। নিসা রিসিভ করতেই
ওপাশ থেকে সুব্রত বলল, নিসা তুমি ঠিক আছো? জি ভাইয়া। আচ্ছা শোনো একটা কথা, আমরা একটু বরগুনা সদর থানায় আছি বুঝলে। সাদ এখানে চলে যাবে খানিক বাদে, তুমি টেনশন করো না। সাদের ফোনে চার্জ নেই তাই বন্ধ। পায়ের তলা থেকে মাটি সরল নিসার, কাপা স্বরে বলল, মানে থানায়? মানে থানায় কি জন্য? আরে একটা প্রবলেম হয়েছে, তুমি দরজা আটকে থাকো সিমিনকে নিয়ে। ও পাশে সাদের গলা শোনা যাচ্ছে কারোর সাথে সামনে তর্ক চালিয়ে যাচ্ছে। স্পষ্ট কিছু শুনতে পেল না নিসা, বুকটা কাঁপছে। হঠাৎ করে পানির তেষ্টা পেয়েছে খুব করে। সুব্রত কলটা কেটে দিলে আর তাকে ধরা গেল না। বহুবার কল করার পরে সুব্রতও কলটা ধরল না। এবার নিসার কান্নায় পেয়ে বসল। আপুর গলাটা কানে বেজে উঠল, তুই দুদিন অপেক্ষা কর, এই ছেলেকে ছাড়াতে যখন রাত বিরাতে থানায় যেতে হবে তখন বুঝবি জীবন ঠিক কি। সিমি নিসাকে কাঁপতে দেখে এসে ধরল ওকে, উৎকণ্ঠা নিয়ে বলল, ও ভাবি কি হয়েছে? সুব্রত দাদার ফোন, কি বলল? নিসা লম্বা একটা শ্বাস ফেলে ছোটাছুটি শুরু করে দিল। তখনই ব্যাগ থেকে এক সেট বাইরে পড়ার থ্রি-পিস বের করতে করতে বলল, তোমার ভাই থানায়, আমি যাব। মানে থানায় মানে? আমি জানি না, সুব্রত ভাইয়া বলেছে বরগুনা থানায়, আমি যাব। সিমিন ভীষণ রকমের অবাক, তবে এখন নিসাকে সামলানো জরুরি। ও শান্ত করতে চাইল মেয়েটিকে। ভাবি আমি দেখছি, তুমি একটু শান্ত হও। নিশ্চয়ই কোনো জরুরি কাজে। থানায় আবার কি জরুরি কাজ? নিশ্চয়ই ধরে নিয়েছে। হাঁপাতে হাঁপাতে বলে নিসা চপ্পল জোড়া পায়ে পরে নিয়ে সিমিনকে ধরে টানল, চলো আমার সাথে, আমাকে থানায় নিয়ে যাবে। পাগল তুমি? ভাইয়া নির্ঘাত বকবে তোমায়। ভাইয়ার রাগ সম্পর্কে আদৌ ধারণা আছে মেয়ে? কদিন হয়েছে চেনো ভাইয়াকে? তোমার সাথে সাথে আমিও মার খাবো। নিসা সিমিনকে ঠেলে ঠুলে বাইরে বের করে দরজায় তালা লাগিয়ে শক্ত গলায় বলল, আমি তোমার ভাইয়াকে না চিনলেও তোমার ভাইয়াও আমাকে চেনে না। এবার চলো, আমার জানতে হবে ঠিক কী কারণে আটক হয়েছে উনি, জানতে হবে আমার। গলির মাথায় একটা খালি রিকশা পাওয়া গেল। নিসা সিমিনের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল সেদিকে। আর সিমিন অবাক চোখে দেখতে লাগলো পিচ্চি একটা মেয়েকে, ঠিক একটা দেবী চৌধুরানীর মতো ধারালো রূপে। রিকশা গিয়ে থানার সামনে থামতেই নিসা অবাক। ও ভীষণ রকমের অবাক। থানার গোল ঘরের সামনে টানটান হয়ে দাঁড়িয়ে দুজন কনস্টেবলের সাথে কথা বলতে থাকা সাদকে দেখে। পাশে দাঁড়িয়ে আছে সুব্রত আর ওমর। নিসা দাঁড়িয়ে রইল ওখানেই চুপচাপ। থানার ভেতরকার পরিবেশটা বড্ড অসুস্থ যেন। চারিদিকে হই হল্লা আর লোকজন। এই পরিবেশে অগোছালো শার্টে সাদকে দেখে ভেতরটা কাঁপল নিসার। তার মানুষটার ওপর রাগ বেড়েছে নাকি কান্না পাচ্ছে নিজের অসহায়ত্বে বুঝতে পারছে না। কি করেছে মানুষটা? মারামারি? নিসাকে দেখে হতভম্ব সুব্রত কনুই দিয়ে গুঁতো মারল সাদকে। সাদ ঘুরে তাকায়। সাদা শার্টে ধুলো লেগেছে, গলার টাই নট আলগা হয়ে আছে। নিসা আতঙ্কিত চোখে ওসব দেখেই চলেছে। এমন অবস্থা কেন? পুলিশ তবে মারধর করেছে লোকটাকে? নিসার আবারও কান্না পেল, রাগ বাড়ল দ্বিগুণ। নাক টেনে দাঁড়িয়ে রইল ঠায়। সাদ নিসাকে দেখে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল না। সুব্রত আর ওমরকে কিছু একটা বলে এগিয়ে যায় সামনে। সিমিন ভাইয়াকে দেখে নিসার পিছনে লুকাতে চায়। সাদ গিয়ে বাইকে বসে ঠান্ডা গলায় বলল, লুকাতে হবে না, বাইকে উঠে পড়। তোকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমরা বাড়িতে যাব। আপনি থানায় এলেন কেন? আপনি থানায় কেন? সিমিনের সম্মুখে দাঁড়ানো রমণীর ঝাঁঝালো স্বরটা কানে যেতেই সাদ হেলমেট পরতে গিয়ে থামল। শান্ত চোখ দুটো তুলে রমণীর ঘামাক্ত মুখটা দেখে থমকে গেল। আশপাশটা দেখে নিয়ে বলল, বাইকে উঠো আগে।
সিমিনের সম্মুখে দাঁড়ানো রমণীর ঝাঁঝালো স্বরটা কানে যেতেই সাদ হেলমেট পরতে গিয়ে থামল। শান্ত চোখ দুটো তুলে রমণীর ঘুমন্ত মুখটা দেখে থমকে গেল। আশপাশটা দেখে নিয়ে বলল, বাইকে ওঠো আগে। নিসাও আশেপাশে তাকালো, বুঝলো এখানে সিন ক্রিয়েট করা যাবে না। নিজেকে সামলালো, অতি দ্রুত চুপচাপ উঠে পড়ল বাইকে। সিমিনকে তালুকদার ম্যানশনের সামনে নামিয়ে দিয়ে গোটা রাস্তায় দুজন নীরব। বাড়িতে ঢুকে সাদ কেবলমাত্র টাইয়ের নটে হাত দিয়েছিল খুলবে বলে, দেখতে পেল নিসার মুখ চোখ ভারী কঠিন। সে গিয়ে দুমদাম করে জানালাগুলোর খিল আটছে। ওর মুখভঙ্গি বলে দিচ্ছে মেজাজ তুঙ্গে। অবাক সাদ, এই মেয়ে এমন করছে কেন? পরপর থানার ব্যাপারটা মাথায় আসতেই ও শিট বলে এগিয়ে যায় নিসার সম্মুখে। ব্যগ্র কণ্ঠে বলে, নিসামণি কি হয়েছে? নিসা রাগে কাঁপছে ভেতরে ভেতরে। হঠাৎ করে তার কি হয়েছে সে জানে না। চিবিয়ে চিবিয়ে বলল, এরপর আবার কবে যাবেন? সপ্তাহে কবার যাবেন থানায়? সিমিন আপুকে তবে বাড়িতেই রাখুন। আপনার তো শিডিউল ফিক্সড করতে হবে। হতভম্ব সাদ মেয়েটির রাগ দেখে আচমকা একটা ফাঁকা ঢোক গিলেও চমকায় এটা টের পেয়ে সে তার এত পিচ্চি বউকে হঠাৎ করে খুব ভয় পাচ্ছে। গলা খাকারি দিয়ে সাহস জোগায় সাদ। নিসা কথা না বাড়িয়ে ঘুরে দাঁড়ায়। ঠিক তখনই হাতে টান খায়। সাদ ওকে ঘুরিয়ে নিয়ে নরম গলায় বলে, আমাকে এক্সপ্লেইন করতে দিবা? নিসা সরে আসে পেছনে। চুপচাপ মেঝেতে পাটি বিছিয়ে খাবার বাড়তে থাকে। একবার অস্ফুটে বলল, খেতে বসুন। বলেই ঝনঝন শব্দ তুলে ভাত তরকারির বাটি রাখে মেঝেতে। ক্রমশ কঠিন হচ্ছে সাদের মুখটা। এই মেয়ের দুঃসাহস দেখে হুট করে শান্ত হাতে নিসার হাত টেনে শক্ত হাতে নিসার হাত টেনে ওপরে তুলে শক্ত করে ধরেই দু চোখে চোখ রেখে বলে, আমি এক্সপ্লেইন করতে চাচ্ছি তো, দিবা না? ও সব কথার ধার ধারছে না নিসা। আপাতত মেজাজ তুঙ্গে, তাই দাঁতে দাঁত চেপে নিজেকে ছাড়াতে চায়। সাদ ছাড়ে না। এক হাতেই মেয়েটির পেলব হাত দুটো ধরে রেখেছে। দাঁড়িয়ে আছে শান্ত ভঙ্গিতে। এই মেয়ের জোর দেখবে সে। নিসার আবার কান্না পায়। কি জানি কোন অকাজ করে থানা মারিয়ে এসেছে আবার। সবাই শুনলে হাসাহাসির হিড়িক পড়ে যাবে। এ কথা ভাবতেই কান্না পায় ওর। এবার সে একটু শক্তি খাটিয়ে ঘুরে দাঁড়ায়, মুখ ফেরায়। সাদের মেজাজ আর পাইকে তুঙ্গে উঠতেই হ্যাঁচকা টানে মেয়েটার পিঠ ঠেকায় নিজের বুকে। হাত দুটো তখনও ছাড়েনি। নিসার ব্যথা লাগছে বুঝতে পেরেও ছাড়েনি। ওভাবে দাঁড়িয়েই শান্ত তবে শক্ত গলায় বলল, সেদিন আরও একটা তথ্য দেইনি। আমি এ ধরনের অতিরঞ্জিত আচরণ প্রয়োজনের বেশি টলারেট করব না নিসামণি। একটু সীমার টানো, হ্যাঁ? নিসা একটু ভয় পেলেও এসব কথাও শুনল না। ছাড়াতে চাইল নিজেকে, শুধু বলল, কিছু শুনতে চাই না আমি। খেয়ে নিন আপনি, আমি পড়তে। কথাটা শেষ করার আগেই সাদ ধমকে উঠল। আবার কথা বলে? বলছি না এক্সপ্লেইন করতে দাও, বলেছি না? কি এক্সপ্লেইন করবেন? বলবেন সবাই একবারে ভালো হতে পারে না, ধীরে ধীরে হয়। আচ্ছা বুঝলাম। গলা কাঁপছে নিসার, কিন্তু শুরু করে দেয় সাদের সাথে ধস্তাধস্তি। এবার একটু বেশি জোর খাটালো। হাত দুটো ছাড়াতে নিলে সাদ যখন আরো চেপে ধরল হাত দুটো। নিসা না পেরে কামড়ে দিল সাদের হাত। ওর দুঃস্বপ্নের বাইরে গিয়ে। সাদ আশা করেনি ওটা। হতভম্ব
হয়েই মেয়েটিকে আবার ধরল খপ করে। টাল সামলাতে না পেরে পড়ে গেল নরম তোশকে দুজন। অভিমানী নাজুক শরীরটার ওপর শক্ত পুরুষের ওজন দার লোকটা পড়ায় আটকে উঠল নিশা। পরপর চোখ মুখ খিচিয়ে নিল। সাদ শ্বাস ফেলছে আর চুপচাপ দেখছে ওকে। সময় গড়ায়। সাদের কপালের ভাঁজ ক্রমশ বিলীন হয়। হুট করেই চলে যায় অদ্ভুত এক স্বপ্নীল ভুবনে। চোখ মুখ খিচিয়ে বড় বড় শ্বাস ফেলতে থাকা রমণীর চূড়ান্ত সৌন্দর্য ছিটকে পড়ছে কক্ষময় বিচ্ছে সাদের চোখে। সাদ হঠাৎ ওর কানের কাছে মুখ নিয়ে ধীরে ধীরে বলল, আরও একটা তথ্য তোমাকে দেইনি নিশামণি, আমি এতটাও ভালো হয়ে যাইনি। আমি ইট মারলে পাটকেল ফিরিয়ে দেওয়া পুরুষ, জানো? নিশা চোখ খুলল তৎক্ষণাৎ, কিন্তু আবারও চোখ দুটো খিচিয়ে নিল যখন দুঃসাহসী আর প্রতিশোধপরায়ণ লোকটা ওর গলা থেকে ওড়না টেনে ছুঁড়ে মারল দূরে। নিশা চমকায়, ছটফটিয়ে উঠবে যখন তখন সাদ ওর দুই হাতের কবজি ধরে আটকে রাখল তোশকেই। পরপর হুট করেই মুখটা এগিয়ে নিল ফর্সা গলার কাছে। কাঁপতে থাকা রমণীর গলাতে আলতো করে একটা কামড় বসিয়েই আবার মুখ তুলে তাকালো নিশার মুখে। সময় গড়াতেই নিশা যখন হতবাক দৃষ্টিতে তাকালো, সাদ দেখল ডাগর ডাগর চোখ দুটোর কার্নিশে চিকচিক করছে অস্পষ্ট পানি। থিতিয়ে গেল সাদ, আর ওভাবেই তাকিয়ে রইল। পাশের বাড়িতে বাড়িওয়ালার মেয়েটা আবার গান ছেড়ে দিয়েছে, আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে জেগে থাক রাত পরীদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। চলবে, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।